হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লেনেশন নিয়ে। আজকে যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি এই মুভিটার নাম হচ্ছে হাম দিল দে চুক সনম, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, ঐশ্বরিয়া রয়, অজয় দেবগন সহ আরো অনেকেই। এই মুভিটা অনেকের পছন্দের তালিকার মধ্যে একটি। মুভির গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে দিওয়ালি উৎসবের দিন একটি বড় সড়ো যৌথ পরিবারকে দেখি, যারা কিনা একটা খেলায় মেতে উঠেছে, হাসি আনন্দ করছে। আর এই পুরো যৌথ পরিবার যার কথায় চলে, যাকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, তিনি হচ্ছেন পণ্ডিত দরবার। আর পণ্ডিত দরবারের স্ত্রী হচ্ছে অমৃতা। স্বামী স্ত্রীর ভালোবাসা যেন এখনো নতুন বিবাহিত দম্পতির মতোই রয়ে গেছে। পণ্ডিত দরবার হচ্ছে একজন ভারতীয় সঙ্গীত শাস্ত্রের বিখ্যাত সঙ্গীত শিল্পী। দেশে বিদেশে তার অনেক ভক্তবৃন্দ রয়েছে। ইতালিতে থাকা তার এক ভক্ত আজকে এখানে আসছে তার কাছে গান শেখার জন্য। তাই পণ্ডিত দরবার তার স্ত্রীকে বলে দেয় তার মেয়ে নন্দিনীর রুমটা যেন খালি করে দেয় ইতালি থেকে আসা ওই ছেলেটার জন্য। আর পণ্ডিত দরবারের কাছে তার সঙ্গীতই জীবনের সবকিছু। সঙ্গীত তার কাছে ঈশ্বরের মতো মহান ও পবিত্র বলে মনে করে সে। এরপরই আমরা নন্দিনীকে দেখতে পাই। সে বাড়ির সকলের মধ্যমণি, পণ্ডিত দরবারের একমাত্র আদরের মেয়ে। নন্দিনী বাইরে থেকে বাড়িতে আসলে বাবা তাকে বলে দেয় তার রুমটা যেন খালি করে দেয় ওই ছেলেটার জন্য, এবং সে অন্য রুমে গিয়ে যেন উঠে। নন্দিনী বাবার মুখের উপর কথা বলতে পারে না। ইতালিতে থাকা ওই ছেলেটার ওপর নন্দিনী ভীষণ রেগে যায়, কারণ কোথাকার কোন বিদেশির জন্য তার রুমটা খালি করে দিতে হচ্ছে। সে রেগে গিয়ে বলে আগে সে আসুক, তাকে মজা দেখাবো, দুদিনের মধ্যে সে পালিয়ে যাবে। এরপরই আমরা ইতালি থেকে আসা ওই ছেলেটাকে দেখতে পাই। তার নাম হচ্ছে সমীর। সে পণ্ডিত দরবারের কাছে আসছে শুধুমাত্র গান শেখার জন্য। পণ্ডিত দরবারের পরিবার হচ্ছে ভারতের ঐতিহ্যবাহী খুবই প্রতাপশালী সম্মানিত একটা পরিবার। সমীর পণ্ডিত দরবারের বাড়ি চলে আসে এবং এখানে সে খুবই হাস্যকরভাবে এন্ট্রি নেয়। বাড়ির সকলেই তার আসার অপেক্ষায় ছিল, তাই সমীরকে দেখতে পেয়ে তারা ভীষণ আনন্দিত হয়। আর সমীরের বিশেষ একটা গুণ রয়েছে, সে খুব সহজেই তার মজার মজার কথা আর আচরণ দ্বারা খুব সহজেই মানুষের মন জয় করতে পারে। বাড়িতে ঢুকে সে নন্দিনীকে দেখতে পায়, তাই সে আগ বাড়িয়ে নন্দিনীর সাথে কথা বলে পরিচিত হয়। ওই সময় নন্দিনী ঝাড়ের মধ্যে মোম জ্বালাচ্ছিল, কিন্তু হঠাৎই ঝাড়টা পড়ে যেতে নেয়। তখন সমীর ঝাড়ের রশিটা ধরে ফেলে। ওই মুহূর্তে দুজন এক দৃষ্টিতে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। সমীর তখন বলে আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমার প্রেমে পড়ে যাবে। নন্দিনী তখন লজ্জা পেয়ে চলে যায়। সমীর যেহেতু ইতালীয় কালচারে বড় হয়েছে, তাই সে কানে হেডফোন লাগিয়ে ডিস্কো করছিল গোসল করার আগ মুহূর্তে। আর তখন বাড়ির সব মেয়েরা বোনেরা তার এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে হাসাহাসি করছিল। এরপর এই মজার বিষয়টা তারা সবাই দাদির কাছে গিয়ে বলে, খুব হাসি তামাশা করছিল বিষয়টা নিয়ে। আর ঠিক তখন এখানে হুট করে সমীর গোসল শেষ করে খালি গিয়ে এখানে চলে আসে। ইতালিতে বড় হয়েছে, তাই তার লজ্জা শরম একটু কমই রয়েছে। এরপর সমীর দাদির সাথে পরিচিত হয়। সমীরের জন্য নন্দিনীর নিজের রুমটা ছেড়ে দিতে হয়েছে, তাই সে ভুলেই গেছে তার লেখা ডায়েরিটা রুমেই রয়ে গেছে। এজন্য সমীর রুমে প্রবেশ করার আগেই নন্দিনী ডায়েরি নিতে রুমে যায়। সে তার নিত্যদিনের ঘটনা ডায়েরিতে লিখে রাখতো, কিন্তু এখানে মজার একটা কাণ্ড ঘটে যায়। সমীর তো ট্যান ট্যান করে রুমে ঢুকে যায়। সে তো আর জানে না নন্দিনী রুমে, তাই সে তোয়াল খুলে ঘুরছিল। আর নন্দিনী এই দৃশ্য দেখে চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে যায়। সমীর বলে তুমি আমার রুমে কি করছো? সে বলে আমি আমার ডায়েরি নেওয়ার জন্য এসেছি এখানে। সমীর তখন ডায়েরিটা দেখতে পেয়ে ডায়েরির লেখাটা সে পড়ে নেয়। নন্দিনী বলে কারো অনুমতি ছাড়া ডায়েরি পড়া ঠিক নয়। ওই মুহূর্তে বিটল কাকা এসে সমীরকে বলে ওস্তাদ আপনাকে ডাকছে খাবার টেবিলে। ওস্তাদ বলতে পণ্ডিত দরবারকে বোঝানো হয়েছে। আর বিটল কাকা হচ্ছে এই বাড়ির একজন কাজের লোক। অনেক বছর যাবত এই বাড়ির সমস্ত দেখাশোনা বাজারঘাট সে করে দেয়। এরপর সমীর সুন্দর পোশাক আশাক পরে একদম ভদ্র ছেলের মতো ওস্তাদের সামনে খাবার রুমে প্রবেশ করে। ওস্তাদকে প্রথমেই সমীর সম্মান জানায়। এরপর সে সকলের সাথে খাবার টেবিলে বসে, কিন্তু ওস্তাদ প্রথমেই সমীরের গানের সুর যাচাই করে নিতে চায় সে আসলে গানের যোগ্য কিনা। এজন্য সমীরকে গান বলতে বলা হয়। সমীর তখন উঠে দাঁড়িয়ে ইতালীয় কালচারে হাত পা ঝাঁকাতে ঝাঁকাতে গান বলতে থাকে। তার এমন অবস্থা দেখে ওস্তাদ প্রথমে একটু হতাশ হয়, কিন্তু পরক্ষণেই সমীর খুব সুন্দরভাবে সাবলীলভাবে গান বলতে শুরু করে। তখন সকলেই তার গান শুনে মুগ্ধ হয়ে যায়। সে সত্যি হৃদয় থেকে গান করে। এজন্য ওস্তাদ সমীরকে পছন্দ করে ফেলে। ওস্তাদ সমীরের হাতে সুতো বেঁধে দিয়ে বলে অনেকেই তার পেটের দায়ে গান করে,
কিন্তু একজন সত্যিকারের গায়ক হৃদয় থেকে গান করে, যেটা সমীরের মধ্যে রয়েছে, এজন্য ওস্তাদ তাকে গান শেখাবে। সমীর তখন বলে, গুরুজি আপনার ফি কি দিব? তখন সে বলে, আমি জ্ঞান এবং সঙ্গীত বিক্রির জন্য শেখাই না, তবে সময় হলে গুরু দক্ষিণা হিসেবে আমি তোমার কাছে কিছু চাইতেও পারি, নাও চাইতে পারি। এরপর থেকে পণ্ডিত দরবার সমীরকে গান শেখাতে শুরু করে। কখনো কখনো নন্দিনীও সাথে থাকে। গান শিখতে শিখতে সমীর এই পরিবারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। একদিন সমীরকে এত এত খাবার দেওয়া হচ্ছিল যে সমীর শেষ পর্যন্ত খাবার না খেতে পেরে পালিয়ে বাড়ির ছাদে চলে আসে। বাড়ির ছাদে এসে সে আরামসে গ্যাস ছাড়তে থাকে, কিন্তু পাশেই যে নন্দিনী বসে আছে এটা সে দেখেইনি। নন্দিনী তার এমন কাণ্ড দেখে খিলখিলিয়ে হাসতে থাকে। সমীর যেন একটু লজ্জা পেয়ে যায়। নন্দিনী বাড়ির সকলকেই সমীরের এই ঘটনা বলে দেয়, পুরো বাড়ি সে ছড়িয়ে দেয়। তখন সকলেই বিষয়টা নিয়ে খুব মজা নেয়। এদিকে সমীরও আস্তে আস্তে ওস্তাদের কাছে গান শিখে বেশ পারদর্শী হয়ে উঠেছে। একদিন রাতে নন্দিনী বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল আর কিছু ভাবছিল। ঠিক তখন সমীর এসে বলে, আমার কথা ভাবছো তাই না? কিন্তু নন্দিনী বলে, তোমার কথা ভাববো কেন, আমি প্রায়ই রাতে এখানে এসে তারকা দেখি। দাদি বলে এই তারকা আমাদের ভাগ্য পরিবর্তন করে। আচ্ছা তুমি কি তকদিরে বিশ্বাস করো? সমীর বলে, হুম অবশ্যই, আমি তকদির পড়তেও পারি। নন্দিনী বলে, সত্যি? তাহলে আমার হাত পরে দেখো। সমীর বলে, এটা তো ভারতীয়রা করে, কিন্তু ইতালীয়রা পা দেখে। তখন নন্দিনী পা দেখে তার ভাগ্য বলে দিতে বলে। সমীর প্রথমে একটু দুষ্টামি করার পর বলে, তোমাকে খুব শীঘ্রই ভালোবাসার জন্য 7 সমুদ্র পাড়ি দিতে হবে। নন্দিনী জানতে চায় কোথায়। তখন সে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন জায়গার নাম বলে শেষ পর্যন্ত ইতালির কথা বলে। তখন নন্দিনী তাকে বলে, যাহ মূর্খ। এরপর দুজনে মিলে আবার তারা দেখে। এখানে নন্দিনী তার বাবা মা সম্পর্কে জানতে চাইলে এখানে জানতে পারি সমীরের বাবা নেই। নন্দিনী তার গার্লফ্রেন্ড সম্পর্কেও জানতে চায়, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কিন্তু সমীর জানায় কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে নন্দিনী মুচকি মুচকি হাসে। সমীর তার সাথে বন্ধুত্ব করতে চাইলে নন্দিনী খুশি মনে বন্ধুত্ব করে নেয়। আসলে নন্দিনীর সমীরকে ভালো লেগে গেছে। এরপর থেকেই নন্দিনী ও সমীরের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। নন্দিনী একটা কার্টুনের ছবি আঁকে, এটা নিয়ে দুজনকে পারাপারি হুড়াহুড়ি করতে দেখা যায়। সোজা কথায় বলতে গেলে মনের দিক থেকে দুজনের মধ্যে প্রেম হয়ে গেছে, শুধুমাত্র মুখেই প্রকাশ করা হয়নি। একদিন সমীর নন্দিনীকে বলে, তোমাকে একটা কথা বলতে চাই। নন্দিনী তার কথাটা শোনার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সমীর তখন বলে, তোমার চোখ ভালো লাগে, হাসি ভালো লাগে, এমনকি তোমার এই লাড্ডুও ভালো লাগে, কিন্তু ভালোবাসি কথাটা আর বলতে পারে না। নন্দিনী তখন তাকে গর্ধব বলে ওখান থেকে চলে যায়। এদিকে বিশাল এই বাড়িতে নন্দিনীর কাজিন অনুর বিয়ে হতে যাচ্ছে, কিন্তু অনুর অন্য এক ছেলে ভারতের সাথে সম্পর্ক রয়েছে। ভারত তাকে পালিয়ে যাওয়ার কথা বললেও অনুর পালানোর সাহস নেই। এই বাড়ির লোকজনের বিরুদ্ধে সে কখনোই যেতে পারবে না। তাই বাবা মায়ের পছন্দের পাত্রের সাথেই বিয়ের পিঁড়িতে বসে যায়। আর এই বিয়েতে নন্দিনী ও সমীরকে একে অপরের সাথে চোখে চোখে ইশারা ইঙ্গিতে কথা হতে থাকে। সুযোগ পেলেই সমীর ও নন্দিনী একে অপরের কাছাকাছি চলে আসে। বিয়ের আড়ালে তাদেরকে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যায়। মূলত দুজনের মধ্যে আসলে প্রেমটা হয়েই গেছে। নন্দিনী তাকে বলে, বিয়ের মধ্যে তোমার এমন করতে লজ্জা লাগে না? সমীর তখন তাকে জাপড়ে ধরে বলে, গতকাল আমি কি বলতে চেয়েছিলাম এখন শুনে যাও প্লিজ। নন্দিনী বলে, ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে। সমীর বলে, আরে শোনো না প্লিজ। এরকম জড়াজড়ি করতে করতেই নন্দিনীর অনিচ্ছাকৃতভাবেই চর মেরে বসে তার গালে। এজন্য সমীর ভীষণ রাগ করে চলে আসে ওখান থেকে। রুমের মধ্যে এসে দরজা বন্ধ করে দেয়। নন্দিনী বাইরে থেকে তার ভুলের জন্য সরি বলে। তখন সমীর বলে, তুমি আসলে আমার ভালোবাসার জন্য যোগ্যই না। তখন নন্দিনী একটু রাগ করেই বলে, এই বিয়ে বাড়িতে বহু লোকজন এসেছে, তাদের মধ্যে এমন কেউ একজন নিশ্চয়ই আছে যে আমাকে বিয়ে করতে চাইবে। বাবার কাছে যদি সে আমাকে চায় তাহলে কিন্তু তুমি নিঃস্ব হয়ে যাবে। আর এই কথাটা খুব কাকতালীয় ভাবে মিলেও যায়। বিয়ে বাড়িতে নন্দিনী একটি ডান্স পারফর্ম করে। তখন এখানে বনরাজ নামের এক ছেলেকে দেখতে পাই। সে নন্দিনীকে দেখে চোখ সরাতে পারছিল না। নন্দিনীকে তার ভীষণ পছন্দ হয়ে গেছে। এরপর বনরাজের বাড়ি থেকে নন্দিনীর মায়ের নিকট বিয়ের প্রস্তাব পাঠানো হয়। নন্দিনীর মা নন্দিনীর বাবার কাছে গিয়ে বলে, মেয়ের জন্য খুব ভালো একটা প্রস্তাব পেয়েছি, মেয়ে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে।
অ্যাডভোকেট বিক্রমজিতের ছেলে অ্যাডভোকেট বনরাজকে দিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ছেলেটাও খুব ভালো এবং খানদানি পরিবার। এত ভালো একটা প্রস্তাব পেয়ে নন্দিনীর বাবারও কোনো আপত্তি থাকে না, সেও খুব খুশি হয়। এরপর সকলেই যখন আবার একত্রে খাবার খেতে বসে তখন সমীর জানায় খাবারটা আজ একটু মশলাদার হয়েছে, ঝাল হয়েছে। তখন নন্দিনী তাকে খোঁচা মেরেই বলে মশলাদার খাবার মশলাদার মেয়েদের জন্য, আর মিষ্টি খাবার হচ্ছে বোকাদের জন্য। এই কথা শুনে সমীর প্লেট থেকে কাঁচা মরিচ এক এক করে খেতে থাকে। নন্দিনীর মা এসে বলে, আরে কি করছো, ওর সাথে জেদ করে এমন করো না। সমীর রাগ করে রুম থেকে চলে যায়, কারণ সে এখনো নন্দিনীর উপর রেগে আছে। মা নন্দিনীকে বলে, তোমার এমন করা উচিত হয়নি, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার রাগ ভাঙাও, যাও। এরপর নন্দিনী মিষ্টি জাতীয় খাবার নিয়ে রুমে আসে। সমীরের এদিকে কাঁচা মরিচ খেয়ে অবস্থা খুবই খারাপ ছিল। নন্দিনী তার মুখে মিষ্টি খাবার তুলে দেয়, কিন্তু সমীর ফেলে দেয়। সে যতবারই ফেলে দেয় নন্দিনী ততবারই খাবার তুলে দেয়। বিষয়টা বেশ রোমান্টিক ছিল। এরপর রাগ একটু কমলে সমীর খাবার মুখে নেয়। তখন নন্দিনী চলে যেতে নিলে সমীর তার হাত ধরলে চুরি ভেঙে গিয়ে হাত কেটে যায় খানিকটা। তখন নন্দিনী বলে, এটা আমাদের ভালোবাসার নিদর্শন, এই হাত দিয়ে অপরাধ করেছি, তাই শাস্তিও পেয়ে গেলাম। তখন সমীর তার হাতের কয়েকটা স্থানে চুমু দেয়। নন্দিনী লজ্জা পেয়ে চলে আসে। নন্দিনী ভীষণ খুশি ছিল সমীরের স্পর্শ পেয়ে। এরপর একদিন নন্দিনী সমীরের কাছে কাঁদতে কাঁদতে বলে, আমার বিয়ের কথাবার্তা চলছে, লোকজন আমাকে দেখতে আসবে, কিন্তু তুমি এখনো শিশু সুলভ আচরণ করো। আমাকে বিয়ে করে তুলে নিয়ে গেলে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এবার একটু সিরিয়াস হও প্লিজ। এই বলে সে কাঁদতে থাকে। সমীর তখন বলে, আমি তোমার বাবার কাছে গিয়ে সব বলবো। নন্দিনী বলে, তুমি এখন পর্যন্ত আমাকে এই ভালোবাসার কথা বলতে পারলে না ভালোভাবে, বাবাকে তুমি কি করে বলবে? সমীর তখন তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি নন্দিনী। এই বলে দুজন একটু ঘনিষ্ঠ হয়ে যায়। নন্দিনী বলে, তুমি তো আমাকে কখনো ছেড়ে যাবে না? সমীর জানায়, কখনোই না। এরপর তারা আবার দুজন দুজনকে জড়িয়ে ধরে, কিন্তু পাশেই কিছু একটা শব্দ শুনতে পেয়ে নন্দিনী ভয় পেয়ে দৌড়ে আসে। এসে দেখতে পায় তার খালা এখানে একটা বই খুঁজছে। মূলত সে এখানে বই খুঁজতে আসেনি, সে একটু হিংসুটে টাইপের মহিলা, আর অনেকদিন ধরেই তাদের দুজনকে নজরে নজরে রাখছে, কবে পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়। এরপর দেখতে পাই বনরাজের সাথে ও নন্দিনীর বিয়ের রাশিফল পুরোপুরি মিলে গেছে, তাই দুই পরিবারই খুব খুশি ছিল এবং নন্দিনীর বাবারও বনরাজকে পছন্দ হয়েছে। বনরাজের সরলতা তাকে মুগ্ধ করেছে। একদিন নন্দিনী ও সমীরের প্রেম করা তার দাদি ধরে ফেলে, কিন্তু দাদির তাদের দুজনের প্রেম নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ সে খুশিই ছিল। কিন্তু অন্যদিকে দেখতে পাই নন্দিনীর কাজিন অনুর যে বিয়ে হয়েছিল সে শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছে। সে ওই মানুষটার সাথে রাতের পর রাত লাশের মতো রাত কাটাতে পারবে না। সে ভারতকে ভালোবাসে, কিন্তু তার বাবা খুবই কঠোর ছিল, মেয়েকে ভারতকে ভুলে গিয়ে শ্বশুরবাড়ি চলে যেতে বলে। এই বাড়িতে তার কোনো ঠাঁই হবে না। এরপর এই বিষয়টা মীমাংসার জন্য বাড়ির সকলেই মিলে বসে এবং পণ্ডিত দরবার বলে, বিয়ের পর একটি মেয়ের কাছে স্বামী সবকিছু। অনু হোলি উৎসব পর্যন্ত এখানে থাকুক, তারপর সে ফিরে যাবে। এই সময়ের মধ্যে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নন্দিনী অনুর পক্ষ নিয়ে একটু প্রতিবাদ করতে নিলে বাবা তার উপর ভীষণ রেগে যায় এবং ধমক দিয়ে বলে, এখান থেকে চলে যাও। এর পরের দৃশ্যে দেখি নন্দিনী অনুকে তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যেতে সাহায্য করছে। এর সাথে জড়িত আছে আবার সমীর ও বিটল কাকা। ভারত বাইরে দাঁড়িয়ে আছে অনুর অপেক্ষায়। তারা তিনজন মিলে রাতের অন্ধকারে অনুকে ভারতের সাথে পালিয়ে যেতে সাহায্য করে। পরদিন সকালবেলা সমীর ও নন্দিনী বাড়ির বাইরে গিয়ে আলোচনা করছিল তারা অনু ও ভারতের ভালোবাসাকে এক করে দিয়েছে। এই বিষয়টা নিয়ে দুজনে খুব আনন্দিত ছিল। কিন্তু এদিকে বাড়ির ভেতরের অবস্থা খুবই খারাপ। অনুর বাবা বিটল কাকাকে মারধর করছিল, আমার খেয়ে পরে আমার পেটেই ছুরি মারলি, কারণ তারা জানতে পেরে গেছে অনুকে পালিয়ে যেতে সে সাহায্য করেছে। তখন পণ্ডিত দরবার এখানে আসে আর তাকে বলে, ওকে মারছো কেন? তখন অনুর বাবা পণ্ডিত দরবারকেও দোষারোপ করতে থাকে, আপনিও এর জন্য দায়ী। অনুকে সেদিনই যদি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হতো তাহলে এই ঘটনা সে ঘটাতে পারতো না।
পণ্ডিত দরবার বলে, গলা নামিয়ে কথা বলো। তখন সে বলে, যেদিন আপনার মেয়ে অন্য কারোর সাথে পালিয়ে যাবে সেদিন বুঝবেন এর যন্ত্রণা কত। কিন্তু সে বলে, আমার মেয়ের নামে কোনো আজে বাজে কথা বলবে না, আমার মেয়ে আমার সঙ্গীতের মতোই পবিত্র। নন্দিনীর ওপর আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, আর সে যদি কোনোদিন এরকম করে তাহলে আমার সঙ্গীতও ঠিক সেদিনই মারা যাবে। সে আর কখনোই গান গাইবে না, গান গাওয়া ছেড়ে দেবে। তখন নন্দিনীর ওই খালা এখানে এসে বলে, মেয়ের ওপর আপনার যেহেতু এতই বিশ্বাস তাহলে তাকে ডেকে বিষয়টা ক্লিয়ার করুন, যান বাড়ির বাইরে গিয়ে দেখুন আপনার মেয়ে কি করছে। তখন পণ্ডিত দরবার বাইরে যায় বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, কিন্তু বাইরে যাওয়ার পর দেখতে পায় নন্দিনী সমীরকে জড়িয়ে ধরে প্রেম করছে। বাবা তখন রেগে ফায়ার। নন্দিনী বাবাকে দেখে ভয় পেয়ে চলে আসে। দৃশ্যপট পরিবর্তন হয়ে রাতের বেলা দেখতে পাই নন্দিনীর মা তাকে বলছিল, তোমার বাবা একজন সম্মানিত মানুষ, কিন্তু আজ তোমার জন্য তোমার বাবাকে সবার সামনে মাথা নিচু করতে হয়েছে। বনরাজের সাথে তোমার বিয়ে চূড়ান্ত হয়ে গেছে, তুমি এটা কিভাবে করতে পারলে? কিন্তু নন্দিনী জানায় তার সমস্ত শরীর জুড়ে শুধু সমীর আর সমীর। চিৎকার করে বলতে থাকে সমীরকে সে অনেক ভালোবাসে, তাকে ছাড়া সে বাঁচবে না। তখন মা নন্দিনীর অবস্থা বুঝতে পেরে তাকে বলে, শান্ত হও, আমি দেখছি তোর বাবাকে বুঝাতে পারি কিনা। এই ঘটনার পর পণ্ডিত দরবার সঙ্গীত ছেড়ে দেয়, সে আর কখনোই গান গাইবে না। এর জন্য সমীরকেও বলে দেয়, আমি আর তোমাকে কিছু শেখাতে পারবো না। তাকে চলে যেতে বলে এবং তার হাত থেকে ওই সুতাটিও খুলে নেয়। কিন্তু সমীর নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে, কিন্তু সে বলে, আমি এতদিন পর্যন্ত তোমাকে যে শিক্ষা দিয়েছি, যা শিখিয়েছি, সেটার গুরু দক্ষিণা হিসেবে, ফি হিসেবে তুমি আমার মেয়ের সাথে দেখা করবে না, কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না, আমাকে কথা দাও। তখন সমীর ওস্তাদের কথার অবাধ্য হতে পারে না, ওস্তাদকে সে কথা দেয়। সেদিন রাতেই সমীর এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। নন্দিনী তখন দৌড়ে বাড়ির ছাদে আসে তাকে দেখার জন্য। সমীর নন্দিনীকে তাকিয়ে দেখে এক দৃষ্টিতে, এটাই হয়তো তাদের শেষ দেখা, আর কখনোই একে অপরকে দেখতে পারবে না। দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। সমীর বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তারা দুজনেই মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের জীবনের সমস্ত সুখ আনন্দ যেন চিরতরে চলে গেছে। তবে সমীর চলে যাওয়ার আগে কিছু চিঠি লিখে বিটল কাকার হাতে দিয়ে যায়, নন্দিনীর হাতে পৌঁছে দেওয়ার জন্য। এর কিছুদিন পরেই দেখি নন্দিনীর পরিবার বনরাজের সাথে নন্দিনীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর বনরাজ নন্দিনীকে উঠিয়ে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। সেদিন রাতে বনরাজ নন্দিনীর সাথে ঘনিষ্ঠ হতে নিলে নন্দিনী তাকে সেটা করতে দেয় না, সে বিছানা থেকে উঠে যায়। বনরাজ বলে, আমি কি ভুল করেছি? আমরা স্বামী স্ত্রী। নন্দিনী বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এটাই হয় তাহলে এই নিন আমার শরীর। বনরাজ বলে, পাগল হয়ে গেছো, কি করছো এসব? স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক মিলন নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মনের মিলন, আত্মার মিলন। কিন্তু তোমার মধ্যে সেটা দেখতে পারছি না। তুমি কি আমাকে পছন্দ করো না, নাকি তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? দেরি হয়ে যাওয়ার আগে এখনই সব খুলে বলো আমায়, নইলে এই সম্পর্কের ভার সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে। সব সত্যিটা খুলে বলো, আমি তোমাকে সমর্থন করব। কিন্তু নন্দিনী চুপ ছিল। বনরাজ বলে, আমি পৃথিবীর সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা একদমই সহ্য করতে পারি না, তাই সত্যিটা বলো। কিন্তু তখনই বনরাজের বোন এসে দরজায় নক করে। তখন তারা সিচুয়েশন হ্যান্ডেল করে একটু স্বাভাবিক হয়ে নন্দিনী হাসি মুখে দরজা খুলে। তাদের কিছু ধর্মীয় নিয়ম নীতি পালনের জন্য নন্দিনীকে পবিত্র হয়ে আসতে বলা হয় নিচে। নন্দিনী জানায়, আমি কিছুক্ষণের মধ্যেই ড্রেস চেঞ্জ করে আসছি, তুমি যাও। যাই হোক, পরদিন সকালবেলা নন্দিনীর মা তাকে দেখতে এসেছে, সাথে বিটল কাকাও এসেছে। নন্দিনীর শাশুড়ি মা তাদেরকে কথা বলার স্পেস করে দিয়ে বাইরে যায়। নন্দিনী এখনো সমীরকে ভুলতে পারেনি। বনরাজকে স্বামী হিসেবে সে মেনে নিতে পারছে না। মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বনরাজ অনেক ভালো ছেলে, পরিবার ভালো, তুমি এখানে সুখে থাকবে, জীবন পরিবর্তনশীল, তাই তোমাকে এই পরিবর্তন মেনে নিতে হবে। কিন্তু নন্দিনী কোনোভাবেই বুঝ মানছিল না। আর তখনই ওখানে শাশুড়ি মা চলে আসাতে তারা দুজন হাসি থাকার অভিনয় করে, যেন সে কোনো কিছু বুঝতে না পারে। এরপর নন্দিনীর শাশুড়ি তার মায়ের সাথে কথা বলতে বলতে বাইরে যায়। তখন সুযোগ বুঝে বিটল কাকা নন্দিনীকে ডেকে সমীরের দেওয়া সেই চিঠিগুলো নন্দিনীর হাতে তুলে দেয়। এরপর বিটল কাকা ও নন্দিনীর মা এখান থেকে চলে যায়। নন্দিনী চিঠিগুলো নিয়ে নিজের রুমে আসে। একটা একটা করে সমীরের ভালোবাসার কথা সে পড়তে থাকে, কিন্তু বাতাসে চিঠিগুলো সরে যাচ্ছিল। হঠাৎই বনরাজ রুমের ভেতর চলে আসে, কিন্তু সে খেয়াল করেনি। বনরাজ তখন একটা চিঠি হাতে নিয়ে চিঠি পড়ে ফেলে।
আর বুঝে যায় নন্দিনীর অন্য এক ছেলের সাথে প্রেম ছিল। তখন তো তার মেজাজ খুব খারাপ হয়ে যায়। নন্দিনীকে তখনই সে বাসা থেকে বের করে দিতে নেয়, আর এক মুহূর্ত নন্দিনীকে বাড়িতে রাখবে না। সে বলেছিল সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মিথ্যে সহ্য করতে পারে না। কিন্তু নন্দিনী তাকে এই বিষয়ে কিছুই জানায়নি, তাই সে নন্দিনীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু কিছু একটা ভেবে তাকে আর বের করে দেয় না। বনরাজ বাবার সাথে বিষয়টা শেয়ার করে, তার স্ত্রী অন্য এক ছেলেকে ভালোবাসে। বনরাজ সিদ্ধান্ত নিয়েছে নন্দিনীকে ইতালি পৌঁছে দিয়ে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিবে। কিন্তু বাবা জানায়, তুমি কি পাগল হয়ে গেছো? সকলে যখন জানতে পারবে তুমি তোমার স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়েছো, তখন কি মান সম্মান থাকবে? তুমি একজন পুরুষ মানুষ, তুমি তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারবে না? বনরাজ জানায়, বাবা, একজন নারীর সুখ জোর করে কেড়ে নেওয়াকে পুরুষত্ব বলে? জবাব দিন বাবা। তখন বাবার কাছে কোনো উত্তর থাকে না। বনরাজ নন্দিনীকে সমীরের হাতে তুলে দিবে। ছেলের এমন মহানুভবতা দেখে বাবা ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত, তুমি সত্যিই একজন ভালো মানুষ। এরপর বনরাজ নন্দিনীকে নিয়ে ইতালি চলে আসে সমীরকে খুঁজতে। কিন্তু না আছে সমীরের কোনো ছবি, না আছে তার কোনো ঠিকানা। তাই সমীরকে খুঁজে পেতে খুবই কঠিন হয়ে যাবে তাদের। এখানে আসার পর তারা বিভিন্ন জায়গায় সমীরের বিবরণী দিয়ে খোঁজার চেষ্টা করে। বিশেষ করে তারা মিউজিশিয়ান গুলোতে সমীরকে খুঁজতে থাকে, যেহেতু সমীর একজন সঙ্গীত শিল্পী হতে চাচ্ছিল। এসবের সাথে সে জড়িত, তাই হয়তো এসব জায়গায় খুঁজলে তাকে পাওয়া যাবে। কিন্তু বেশ কিছু জায়গায় খুঁজেও কোনো লাভ হয় না। এক সময় নন্দিনী ও বনরাজ দুজনে একটি হোটেলে বসে খাবার খাচ্ছিল। দুজনের খাওয়া দাওয়া শেষ হলে ওয়েটার যখন বিলের নোটটা তাদের হাতে তুলে দেয়, তখন ওই নোটের মধ্যে একটা কার্টুনের ছবি দেখে, যেই কার্টুনের ছবিটি আমরা এর আগেও নন্দিনীর বাড়িতে আঁকতে দেখেছিলাম। নন্দিনী জানতে চায় কে এঁকেছে এটা, সে কোথায়। তখন ওয়েটার জানায় একটু আগে সে এখান থেকে বের হয়ে গেছে। তখন নন্দিনী দ্রুত ওখান থেকে দৌড়ে যেতে থাকে সমীরকে খুঁজে পেতে। দৌড়াতে দৌড়াতে সে অনেক দূরে সমীরকে দেখতে পায়। কিন্তু সমীরকে ধরার আগে সমীর ট্রেনের মতো দেখতে ট্রামের মধ্যে উঠে যায়। নন্দিনী তখন চলন্ত ওই ট্রামের পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু সে হঠাৎই হোঁচট খেয়ে লাইনে পড়ে যায়। কিন্তু অন্য একটা ট্রাম তার উপর দিয়ে প্রায় চলেই যাচ্ছিল, আর ঠিক তখনই বনরাজ এসে তাকে বাঁচিয়ে নেয়। বাসায় ফিরে এসে বনরাজ নন্দিনীকে বকতে থাকে, তুমি পাগল হয়ে গেছো, ওভাবে কেউ দৌড়ায়, যদি কিছু হয়ে যেত। কিন্তু নন্দিনী উল্টো তার সাথে রাগারাগি করে, মরে গেলে মরে যেতাম, তাতে তোমার কি? তুমি আমার সামনে নিজেকে মহান দেখাচ্ছ, তাই না? বনরাজ বলে, তুমি যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। তুমি কি মনে করছো আমি কি তোমার সামনে মহান হতে চাচ্ছি? তোমার জন্য আমি প্রতিটা মিনিট কষ্ট পাচ্ছি, সেটা কেন জানো? তুমি ভালোবাসার কি বুঝবে? এই বলে সে রুম থেকে বের হয়ে যায়। সেদিন রাতে আবার একজন টেলিফোন করে বনরাজকে সমীরের ব্যাপারে ইনফরমেশন দেয়। সমীরের ঠিকানা তাকে বলে দেয়। পরদিন আমরা দেখতে পাই সমীর ও তার মা গোরস্থানে এসেছে বাবার কবরে ফুল দিতে। কিন্তু এখানে সমীর তার ভালোবাসা নন্দিনীর কথা মায়ের সাথে শেয়ার করে। নন্দিনীকে সে খুব ভালোবাসে। নন্দিনীর গল্প বলতে বলতে সমীর খুব ইমোশনাল হয়ে যায়। এরপর বাবার কবরে ফুল দিয়ে তারা চলে আসে। এদিকে দেখতে পাই বনরাজ নন্দিনীকে নিয়ে সমীরকে খুঁজতে চলে এসেছে। রাস্তায় এক বৃদ্ধার সাহায্য নিয়ে সমীরের বাড়ি তারা চলে আসে। এখানে আরো কিছু বৃদ্ধা বসে বসে গল্প করছিল। বনরাজ ও নন্দিনী এখানে এসে সমীরের কথা জিজ্ঞাসা করাতেই এখানে থাকা সমীরের মা নন্দিনীকে দেখে চিনে ফেলে, তুমি নন্দিনী তাই না? তোমার কথা সমীর সব সময় বলে, আজও সে তোমার কথা বলছিল। নন্দিনী সমীরের কথা জানতে চাইলে মা জানায় সমীর একটা মিউজিক শো করতে যাচ্ছে, সে বাস স্টপের দিকে গেছে, যাও তার কাছে যাও। তখন তারা সমীরকে ধরার জন্য দৌড়ে যায়। বাস স্টপে পৌঁছাতে রাস্তা দিয়ে আসা একটা গাড়ির সাহায্য নেয় তারা। কিন্তু গাড়িটি বাস স্টপে না গিয়ে অপরিচিত একটা জায়গায় ব্রেক করে। মূলত তারা হচ্ছে আসলে ছিনতাইকারী। ছিনতাইকারীরা তাদের মূল্যবান গহনাগুলো খুলে দিতে বলে। কিন্তু ওই মুহূর্তে বনরাজের সাথে ছিনতাইকারীর হাতাহাতি হয়। তখন মেয়ে ছিনতাইকারীটা হঠাৎ গুলি চালিয়ে দেয়, আর গুলিটা গিয়ে লাগে নন্দিনীর শরীরে। নন্দিনী গুলি খেয়ে ওখানেই পড়ে যায়, আর ছিনতাইকারীরা পালিয়ে যায়। বনরাজ খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে তার ট্রিটমেন্ট চলতে থাকে, আর বনরাজ রাত দিন নন্দিনীর সেবা যত্ন করে যাচ্ছিল। নন্দিনী কিছুটা সুস্থ হয়। নন্দিনীর প্রতি বনরাজের যত্নশীলতা দেখে নন্দিনীর মন কিছুটা নরম হয় তার জন্য।
এরপর বনরাজকে দেখি নন্দিনীর সুস্থতার জন্য চার্চে এসেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। এই চার্চে সুমিরও এসেছে, কিন্তু কেউ কাউকে চিনে না। সুমিরকে হিন্দি বলতে শুনে বনরাজ বলে, তুমি বেশ ভালো হিন্দি বলতে পারো তো। বনরাজ তখন সুমিরের সাথে পরিচয় হয়। সুমির যখনই নিজের নামটা বলবে তখনই একজন হুট করে এসে ডিস্টার্ব করে দেয়, তাই সুমিরের নামটা আর শোনা হয় না। বনরাজ জানায় এখানে সে তার ভালোবাসার মানুষের জন্য প্রার্থনা করতে এসেছে, সে অ্যাক্সিডেন্ট করেছে। সমীর বলে, চলো ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি। এরপর দুজনে মিলে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করে। এখানে দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, তাই দুজনে বাইরে গিয়ে খেতে খেতে কথা বলে। কিন্তু এখন পর্যন্ত বনরাজ সুমিরের নাম জানতে পারেনি। হঠাৎ পাশে থেকে একজন গিটার বাজালে সুমির গিটারের আওয়াজ শুনতে পেয়ে তাকে বলে, তুমি কি মিউজিক পছন্দ করো? আমি মিউজিক খুব ভালোবাসি। কিন্তু বনরাজ গান ভালো পারে না, তাই সুমির বলে, আমি তোমাকে গান শিখিয়ে দিচ্ছি, দুজনে একসাথে গান করব। ঢোল বাজছে এই গানটা সে গাইবে। এরপর সুমির বনরাজকে এই গানের কয়েকটা লাইন তাকে শিখিয়ে দেয়। দুজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওখান থেকে চলে আসে। আজকে নন্দিনীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, কারণ সে এখন সুস্থ হয়ে গেছে। ওই সময় বনরাজ গুনগুন করে ঢোল বাজছে গানটা বলতে থাকে। এই গান শুনে নন্দিনী বলে, এটা তুমি কোথায় শুনেছো? এটা তো সুমির গাইতো। বনরাজ বলে, এটা ওই ছেলে আমাকে। তখন তার খেয়াল হয় ওই ছেলেটাই হচ্ছে সমীর। সঙ্গে সঙ্গে সে দৌড়ে আবার ওই স্থানে যায়, কিন্তু ওখানে গিয়ে সমীরকে আর খুঁজে পায় না। খুঁজে পেয়েও তাকে হারিয়ে ফেলে। বনরাজ ফিরে এসে বলে, আগামীকাল আমরা ডিসকন্টি বারে যাব, কারণ সমীরের মা বলেছিল সে প্রতি শুক্রবার ওখানে গিয়ে গান করে। পরদিন তারা ডিসকন্টি বারে যায়, কিন্তু সেদিন সমীর এখানে আসে না। এরপর ওখান থেকে ড্রিঙ্কস করে নন্দিনী ও বনরাজ ফিরে আসছিল রাতে। বনরাজ ড্রিঙ্কস করে নিজের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, একটু মাতাল হয়ে গিয়েছিল। তাই সে তার মনের ভেতরের ভালোবাসার কষ্টগুলো জোরে জোরে বলতে থাকে। বনরাজ বলে, জানো, তুমি যখন সুমিরের কাছে চলে যাবে তখন আমি সব থেকে বেশি খুশি হব, কারণ সে নন্দিনীর সুখের জন্য নিজের সমস্ত ভালোবাসা বিসর্জনের মাধ্যমে নিজের সুখ খুঁজে নেবে। নন্দিনীর সুখী তার সুখ। ইমোশনাল হয়ে সে অনেক কথা বলে, আর তার এই কথাগুলো শুনে নন্দিনীর প্রতি তার এমন ভালোবাসা দেখে নন্দিনী নিজেও ইমোশনাল হয়ে যায়। যাই হোক, পরদিন সকালবেলা বনরাজ নন্দিনীকে গতকাল রাতের ঘটনার জন্য সরি বলে। মাতাল হয়ে তোমাকে কি না কি বলেছি, যা বলেছি তার একটিও সত্য নয়। নন্দিনী বলে, কাল যা বলেছো নাকি এখন যা বলছো সেটা সত্য নয়। বনরাজ বলে, ভালোবাসা কোনো কিছু হাসিল করার জন্য নয়, কোনো কিছু দেওয়ার নামই ভালোবাসা। ভালোবাসায় শুধু দিতে হয়, যেমনটা সে করেছে, নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে যাচ্ছে। নন্দিনী বলে, আমি হয়তো এখন বুঝতে শুরু করেছি আসলে ভালোবাসা কাকে বলে। তার এই কথার দ্বারা বুঝতে পারি নন্দিনী এখন বনরাজের প্রতি কিছুটা দুর্বল হয়ে গেছে। তখন হঠাৎ করে সমীরের মা বনরাজকে টেলিফোন করে জানায়, সমীরের আজ রাতে অপেরা থিয়েটারে একটা শো আছে, তার জন্য আজকের দিনটা হচ্ছে বড় একটা দিন। তুমি নন্দিনীকে নিয়ে অপেরা থিয়েটারে চলে এসো। আমি এখনো নন্দিনীর কথা সমীরকে বলিনি, আজ তাকে একদম সারপ্রাইজ করে দেব, এর জন্য তাকে বলিনি। নন্দিনীকে দেখে সমীর খুব খুশি হবে, তুমি চলে এসো নন্দিনীকে নিয়ে। সেদিনই বনরাজ নন্দিনীকে নিয়ে অপেরা থিয়েটারে চলে যায়। সমীরের হাতে তাকে তুলে দিবে, কিন্তু ভেতরে ভেতরে বনরাজের ভীষণ কষ্ট হচ্ছিল। থিয়েটারে যাওয়ার পর সমীরের মা নন্দিনীকে দেখে তার কাছে আসে আর বলে, সমীর তোমার জন্য উপরে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি চলো। নন্দিনীকে নিয়ে সে উপরে চলে যায়। বনরাজের তখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। নন্দিনী উপরে চলে যাওয়ার পর বনরাজ বুক ভরা কষ্ট নিয়ে ওখান থেকে চলে আসে। নন্দিনী উপরে যাওয়ার পর সবকিছু অন্ধকার দেখতে পায়। তখন হঠাৎ করে আলো জ্বলে ওঠে আর সমীর বলতে থাকে, আমি জানতাম তুমি এখানে আসবে। সমীর দৌড়ে তার কাছে ছুটে আসে আর তাকে বলে, আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি, আমি তোমাকে খুব ভালোবাসি নন্দিনী। সমীর বলে, শো শেষ করে মাকে সাথে নিয়ে আমরা বিয়ে করব, এরপর সুখে শান্তিতে আমরা জীবনযাপন করব। এই বলে সে নন্দিনীকে জড়িয়ে ধরে, কিন্তু নন্দিনীর মধ্যে তখন কোনো ফিলিংস কাজ করছিল না। সমীর এটা বুঝতে পেরে তার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে বলে, তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা আগে দেখতে পেতাম সেটা এখন নেই, তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, বদলে গেছো। তখন নন্দিনী বলে, হ্যাঁ আমি বদলে গেছি, পরিস্থিতিও বদলে গেছে। তুমি আমাকে ভালোবেসেছিলে আর সেই ভালোবাসার খাতিরে আমি এখানে এসেছি, কিন্তু আমি এখন বিবাহিত, আমার স্বামী আছে। এই কথা শুনে সমীরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
নন্দিনী জানায়, আমার স্বামী তোমার সম্পর্কে জানার পর মানুষ কি বলবে না বলবে নিজের সুখের কথা না ভেবে আমাকে এখানে নিয়ে এসেছে তোমার সাথে একত্রিত করতে। নিজের সবকিছু বিসর্জন দিয়ে সে আমাকে সব সুখ দিতে চায়। আমি তখনই বুঝতে পারলাম ভালোবাসা মানে হচ্ছে ত্যাগ করা। ত্যাগ করার মধ্যেই সত্যিকারের ভালোবাসা থাকে। তাই এখন আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সবকিছু বিসর্জন দিয়ে তার কাছে আমাকে ফিরে যেতে হবে। আমাকে তার কাছে ফিরে যাওয়ার অনুমতি দাও সমীর। সমীর তখন কষ্ট চেপে রেখে বলে, আমি অনুমতি দিলাম, যাও ফিরে যাও, কিন্তু আমি একটাবার সেই ভাগ্যবান মানুষটাকে দেখতে চাই। নন্দিনী তখন বনরাজের কথা বলে। তখন সমীর বনরাজকে চিনতে পারে আর বলে, হ্যাঁ আমি তাকে দেখেছি, আমরা একসাথে প্রার্থনা করেছি, সে তোমাকে অনেক ভালোবাসে। 7 জন্ম তোমরা একসাথে থেকো, কিন্তু 8ম জন্মে আমি তোমাকে চাই। এই বলে সে ভীষণ কান্না করতে থাকে। নন্দিনীও ইমোশনাল হয়ে তাকিয়ে থাকে। সমীর বলে, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে, আমাকে কাঁদতে দাও, কাঁদলে আমাকে ভয়ঙ্কর লাগে, তুমি প্লিজ তার কাছে ফিরে যাও। নন্দিনী তখন সমীরকে রেখে বনরাজের কাছে ফিরে যায়। দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল। সমীর নন্দিনীকে হারিয়ে খুবই কষ্ট পায়, তার ভীষণ কষ্ট হচ্ছিল। এরপর নন্দিনী দৌড়াতে দৌড়াতে বনরাজের কাছে ছুটে আসে। কাঁদতে কাঁদতে নন্দিনী বনরাজের কাছে আসে। বনরাজ তখন বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নন্দিনী। নন্দিনী তখন তার 2 হাতের একটি হাত তাকে বেছে নিতে বলে। বনরাজ এক হাত বেছে নিলে তাদের বিয়ের যেই মঙ্গলসূত্রের মালা ছিল সেটা গলায় পরিয়ে দিতে বলে। বনরাজ মালাটা পরিয়ে দেয়। আর ওই মুহূর্তে দুজন দুজনকে জড়িয়ে ধরে খুবই ইমোশনাল হয়ে যায়। শেষ পর্যন্ত বনরাজের সাথেই তার মিল হলো। এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম সমীরের সাথে মিল হবে, কিন্তু তার উল্টোটা হয়েছে। সমীরের সাথে মিল হলে হয়তোবা শেষটা আরো সুন্দর হতো, কিন্তু সময় ও পরিস্থিতি বিবেচনায় আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আর এখানেই এই মুভির সমাপ্ত হয়। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।